যাওয়ার সময় মার এখান থেকে তোলা যাচ্ছে না, মার ছবি তো ওখান থেকে দেখতে পাচ্ছিস মার ফটোটা। গ্রহণ করি, তাকে জীবনে গ্রহণ করে উপভোগ করি কথাটা বলি। এই উপভোগ করার মধ্যে দিয়ে জীবনের সার্থকতা, জীবের এই পৃথিবীতে আসার সার্থকতা। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই কথা বলে আমার কথা শেষ করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম জীবন বিভূত। যা দিয়েছেন দেখবে আমার জীবনে নিরাশী নির্মম হয়ে নিজে পালন করা, তবেই তাকে উপভোগ করতে পারা যাবে। তখন আমার জীবনে তিনি সচ্চিৎ আনন্দ রূপে আমার জীবনকে আনন্দে আনন্দে প্লাবিত করবে। তখন আর কিছু ভালো লাগবে না, তাই তখন তুহু 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 করতে ইচ্ছা হবে। উৎসব মানি সেই ক্ষেত্র, এই বৃন্দাবন, সেই বৃন্দাবনে সবাই ওই এক পুরুষের ভজনা করতে এসেছি। তাকে জীবনে প্রাপ্ত করে আমরা আপ্ত করব, আপন করে আমার জীবনে তুমি ছাড়া প্রভু আর তো কেউ নাই। আর তখন দেখবেন প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট আছে, ওই সেগুলো গলগল করে বেরিয়ে যাবে, আর হোস পাইপের মতো আনন্দ গদগদ করে জীবনে ঢুকবে। তখন দুঃখ বলে কিছু থাকবে না, দুঃখের কোনো স্পর্শ আমার এই জীবনকে স্পর্শ করতে পারবে না। পার্থিব জীবনে যা কিছু সবকিছু মনে হবে নিরর্থক। তারপরে প্রশ্ন করলেন, আপনার দ্বার পরিবার কি বিদ্যার না অবিদ্যার? মাস্টারমশাই সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, বলে অবিদ্যার। ঠাকুর তখন ওই চৌকি চাপড়ে বললেন যে তুই শালা খুব বিদ্যার বুঝি। তিনি আকাশ থেকে বললেন, আর তার তো স্ত্রী তো নিরক্ষর, বলে আগে সে তো লেখাপড়া জানে না। শোন শালা, তাকে জানাই বিদ্যা আর সকল অবিদ্যা। আমরা অবিদ্যা নিয়ে অহংকার করি আর তাকে জানার চেষ্টা করি না। তাকে জানতে গেলে যজন নিত্য পঠন পাঠন ধ্যান এবং আচার্য সঙ্গ করতে হয়। তাকে জানতে গেলে তার দিব্য জীবনকে আহরণ করতে হয়, আস্বাদন করতে হয়। আর তাকে উপভোগ করতে গেলে তার দেওয়া যে লওয়াজিমা, ওই দীক্ষা, ইনিশিয়েশন তো গো ইন, ঠাকুর বলছেন ইনিশিয়েশন কথাটা বাংলায় তো গো ইনটু, সেই লওয়াজিমা। তা মহেন্দ্রগুপ্ত হেডমাস্টার মশাই তিনি লঞ্চে করে এসেছেন, তখন ছোট নৌকো করে দক্ষিণেশ্বরে ঘাটে নেমে তিনি বললেন, ঠাকুর কোথায়? বললেন, একজন বললেন ওই ঘরে দেখুন বসে আছে। তিনি গিয়ে আস্তে করে দরজা খুলে দেখলেন একটা চৌকির ওপরে ঠাকুর বসে ধ্যানমগ্ন, আর সমস্ত ঘরটা ধুনোর গন্ধে মম করছে। তিনি দরজা খুলে সামনে গিয়ে বসলেন। বসার পর অনেকক্ষণ বসার পর ঠাকুর চোখ খুললেন। তখন চোখ খুলে জিজ্ঞাসা করছেন, প্রথম প্রশ্ন, আগে মশাই আসা আগমন কোথা থেকে? তিনি বললেন, কলকাতায় তার যেখানে বাড়ি সেখান থেকে এসেছি। তখন মশাই বলে, করা হয় কি? উনি বলে, ছেলে পড়াই। ঠাকুর বলেন, মাস্টারি? বিরিয়ানি চলছে, কত কিছু কাবাব টাবাব, ফুড, হাফ টাপ হয়েছে, সেখানে কত আমিষ খাবারের কত বিজ্ঞাপন, টিভি খুললে তা দেখতে পাওয়া যাচ্ছে, চোখে ঝাঁঝ এসে যাচ্ছে, মাছ ভাজা, খেতেই পারে যায়। তার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে, অনেক যুক্তি আছে। যারা মদ খায়, দেখবেন আমার অনেক ক্লায়েন্ট আছে, তারা একটু মদ খায় আর কি। তাদের মাঝে মাঝে বলেন, স্যার অমুক দিন বৃষ্টি পড়ছিল, দরবারে সঙ্গীত আলোড়নে মুখরিত করছি, ব্যক্তি জীবনে কি সেই আন্দোলন আসছে? ব্যক্তি জীবন কি সেই আলোড়িত হচ্ছে? প্রশ্ন আমাকে করতে হবে, আমাকে করতে হবে। যদি আমি নিজেকে তার চরণে আমার বৃত্তি প্রবৃত্তির বাইরে গিয়ে ভালোবাসতে পারি, যদি আমার জীবনের ওই লিবিডোটাকে, আমি যাকে নিয়ে এসেছি, যদি তাতে যদি নার্চার না করতে পারি, আমার সারা জীবন ধরে ওই বক্তৃতা দেওয়াই হবে, আদবে ব্যক্তিগত জীবনে তাকে উপভোগ করা হবে না। আর উপভোগ করতে গেলে কি করতে হবে? নিজের ইচ্ছাগুলোকে সরিয়ে রাখতে হবে।
তাই ইষ্ট কথাটার অনেকাংশে দেখা যায় ঠাকুর বলছেন যে ইষ্ট কথাটা আমার মনে হয় ইচ্ছা থেকে আসছে। ইচ্ছা, আমার ইচ্ছা তুমি হও। আমার ইচ্ছা করছে, আজকে ও বলছিল না যে আমার কি হচ্ছে, আজকে ইচ্ছা করছে আমিষ খাবার তো ভালোই, চারিদিকে বিরিয়ানির আন্দোলন। ভালোবাসা, ঠাকুর বলছেন এই পাবনায় হিমায়তপুরে এই যে বিরাট আশ্রম তিনি গড়ে তুলেছিলেন কেন? ঠাকুর বলছেন আমার মাকে ভালোবেসে, আমার মাকে খুশি করার জন্য এই সমস্ত কিছু গড়ে উঠেছে। কিছু প্ল্যান করে গড়ে ওঠেনি। এখানে বিশ্ববিজ্ঞান গবেষণা কেন্দ্র, এখানে তপবন বিদ্যালয়, এখানে অমুক তমুক কুটির, কিছু গড়ে ওঠেনি। প্রয়োজনের তাগিদে এবং মাকে খুশি করার জন্য সমস্ত কিছু গড়ে উঠেছে। তা মূল আদত কথা হচ্ছে, দীক্ষা নেয়া মানে হচ্ছে তাকে স্বামিত্বে বরণ করা। তখন আমার মনের যা ইচ্ছা, আমার যা প্রবৃত্তির যা চাহিদা, আমার লিবিডো যা চাইছে, আমি যেমন করে মায়ের পেটে এসেছিলাম, ওই আমরা পরাধীন হওয়ার জন্য তার হওয়া হয়ে ওঠে না। ভেবে দেখবেন এই 6 ইঞ্চির পর থেকে গলার এখানে নেমে গেলে মাংসেরও স্বাদ নেই, মাছেরও স্বাদ নেই, বিরিয়ানিরও স্বাদ নেই। ওই স্বাদ দুব্বো ঘাস চিবিয়ে খেলো যা স্বাদ, আর ওই কাবাব বিরিয়ানি খেলো তাই স্বাদ। ওই 6 ইঞ্চি জিভ, তার কাছে আমরা পরাধীন। আমরা স্বাধীনতা স্বাধীনতা করে চিৎকার করছি। ঠাকুর বলে স্বাধীনতা মানে সুয়ের অধীন হওয়া। সু মানে তিনি। আজকে বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিন, স্বামী বিবেকানন্দের। তার একটা ছোট্ট কথা বলি, শেষ করো, সময় বোধহয় বেশি নিয়ে ফেললাম। আমার শ্রদ্ধেয় প্রণম্য অচিন্ত্যদা আছেন, ওর কথা শুনি। ওনার আশীর্বাদ ধন্য আমি। ওনার কাছে আমি লকডাউনের সময় থেকে আমার ফোনে অনেক কথা হয়। আর চাক্ষুষ প্রথম দেখলাম, তার সঞ্জীবদার ঘরেও দেখা হয়েছিল যদিও। তা ঠাকুর তখন দক্ষিণেশ্বরে ছোট ঘরে পারে, ওই একটি আসামির ফাঁসি হবে, ওই এইসব আমরা সব চারিদিকে দেখতে পাচ্ছি, কোথায় সন্দেশখালী হ্যান ত্যান ঘটনা কলকাতায়। তো যে কোন সময় পুরুষ সঙ্গ করতে নেই, পুরুষ সম্বন্ধে তার নিজের মনের ভাবনা গঠন কেমন হবে। বলছি তো, কার কোনো পুরুষকে তোমার মধ্যে স্বামী ভাবনা এনো না, তাহলে কি হবে? মনের অসুচি হবে। তুমি যাকে জীবনে স্বামী হিসেবে পাচ্ছ তাকে তুমি সর্বস্ব মন দিতে পারবে না। তাই মনের শুদ্ধতাও দরকার। আর তিনি যেটা বলছেন যে প্রতিলোম বিবাহ সর্বশক্তি দিয়ে রোধ করতে হবে। আজকে পশ্চিমবঙ্গের প্রতিলোম বিবাহ তো ঘরে ঘরে হয়ে গেছে। ওই চর্চা কি আমরা করছি? প্রশ্ন এখানেই করতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্রকে আমি নিয়ে চলছি আমার গৃহে, আমার বাড়ির মেয়েটা, তার বিবাহটা ঠিক করে দিচ্ছি না। আমার বাড়ির আমার ছেলেটার তার সঠিকভাবে শিক্ষিত করতে পারছি না ঠাকুরের আলোকে, কেমন করে দিচ্ছে। তাই ঠাকুর যে বিপ্লব আরম্ভ করলেন, ঠাকুর যেটা সব থেকে বললেন, আমি মনি যে কথাটা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে জোর দিয়ে বললাম, আর সেই বিষয়টাই তোমরা ততোধিক গুরুত্ব দিয়ে অগ্রাহ্য করলে। তিনি বললেন দীক্ষা, শিক্ষা, বিবাহ। দীক্ষা শিক্ষাটা দরকার, তার আগে মানুষ দরকার। এই আরজিকর এই হসপিটালে একটি মা, তরুণী চিকিৎসক, তাকে খুন করে দেওয়া হলো। চিকিৎসা করতে, মানুষ উপকার করতে গেছিলেন, পড়াশোনা, গরিব বাড়ির মেয়ে। কি অপরাধ করেছিল মাটি? কি করেছিল? কেন খুন করা হলো? ঠাকুরের বিপ্লব এইখান থেকে। আর উৎসব করতে পারি, অনুষ্ঠান করতে পারি, অনেক কিছু তত্ত্ব বিজ্ঞ কথা বলতে পারি। আমরা নিজের বাড়ির বিবাহটা ঠিক করছি তো? আমার বাড়ির মেয়েটা যে সদ্য সে স্কুল যেতে আরম্ভ করে, কলেজ যাচ্ছে, দেখালেন, হাত দেখানো করে ঠাকুর বললেন, ঠাকুর আপনি আপনার সময় থেকে আপনি যে কথা বলেন সেটা এই সময়ের থেকে অনেক আগের কথা বলেন, অনেক আগে। এই সময়ের থেকে আপনি অনেক এগিয়ে আছেন। বর্তমান যে সময় তার থেকে আপনি অনেক এগিয়ে আছেন। সেজন্য আপনার কথা সবাই বুঝতে পারে না। প্রেরিত পুরুষ স্বদেশে কুৎসামণ্ডিত হন, আমাদের সত্যানুষ্ঠানে একটা কথা আছে। সেজন্য আপনি আপনার সময়ের থেকে অনেক এগিয়ে আছেন। এখন কিন্তু আমরা ঠাকুরের কথা বুঝতে পারছি।
কিছু কিছু বুঝতে পারছি আমরা, তাও আমরা আচার্যদেব যে আমাদের আশীর্বাদে যে আচার্য পরম্পরা তিনি দিয়ে গেছেন, আচার্য পরম্পরা যত ঠাকুর বলছেন আমি বিবর্তনী, যত আমরা বিবর্তিত হচ্ছি, যত আমরা এগিয়ে যাচ্ছি, ততই কিন্তু ঠাকুরের কথাটা আমরা বুঝতে পারছি। ঠাকুরের কথা, ঠাকুর যা যা বলে গেছেন সেগুলি কিন্তু আমাদের আস্তে 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 বোধগম্য হচ্ছে। সেই জন্য সেই যে আমাদের কার্ডিওলজি যিনি এসেছিলেন তিনি বলছেন ঠাকুর আপনি আপনার সময় থেকে অনেক এগিয়ে। তো মানুষ দাদা একটা মানুষ পান না, বলছে না ঠাকুর এত তো ইংরেজি মাধ্যমের স্কুল করলাম, এত তো শিক্ষা ক্ষেত্রে এত কিছু করছি, কই মানুষ তৈরি হয় না। ঠাকুর বললেন দাসদা মানুষ পেতে গেলে তো আমার আর্য ভারতবর্ষের বিবাহটা ঠিক করে দেয়া লাগে। মানুষ জন্মায়, মানুষ তৈরি হয় না, জন্মগত ভাবেই মানুষ। ঠাকুর বলছেন একটি গাধা জন্মগত ভাবেই সে গাধা, যত ট্রেনিং দাও সে ঘোড়া হবে না। একটা বুনো ঘোড়াকে তুমি বন থেকে ধরে নিয়ে এসে তাকে ট্রেনিং দিলে উন্নত মানের ঘোড়া হওয়া যদি বা সম্ভব, একটি গাধাকে যতই তুমি ট্রেনিং দাও সে কখনোই ঘোড়া হবে না। তারা জন্মগত ভাবেই একটি মানুষ। আর যাবতীয় ওই লিবিডো আমার তৈরি হয়ে গেছে, আমার সংস্কার তৈরি হয়ে গেছে, আমার আর পরিবর্তন হবার নাই। তাহলে ভূমিষ্ঠ হলাম, তারপরে আর কোনো পরিবর্তন হয় না। ঠাকুর বলছেন মানুষ জন্মায়, মানুষ তৈরি হয় না। মানুষ জন্মগতভাবেই একটি মানুষ চোর, আর জন্মগতভাবেই একটি মানুষ সাধু। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর বলছেন দাসদা আমার মনে হয় এই অশক্ত শরীর নিয়ে এখনই ফিরে না গিয়ে আর কটা দিন থেকে গেলেই ভালো, মা পদ্মার হাওয়ায় শরীরটা একটু সুস্থ হয়ে যাবে। তখন দেশবন্ধু বলছেন ঠাকুর থাকতে তো ইচ্ছা করে কিন্তু উপায় নেই, এই নতুন পার্টি গঠন করেছি স্বরাজ পার্টি, তার যে দায়িত্ব কারো হাতে দিয়ে